আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমাদের ফিজিক্স এমসিকিউ বুট ক্যাম্পে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা লেকচার 3। আচ্ছা, লেকচার 3 তে আমরা কি আলোচনা করব? এটা আসলে সবচেয়ে বড় কোশ্চেন, তাই না? লেকচার 3 তে আমরা আলোচনা করব বিভিন্ন বোর্ডের যে এমসিকিউ গুলা, বিগত সালের যে এমসিকিউ গুলো আছে বোর্ডে, সেখান থেকে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করব আজকের এই লেকচার 3 তে। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের লেকচার 3। তো দেখো, প্রথম এমসিকিউটা কি বলা হয়েছে খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল যদি প্রযুক্ত করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে ঘাত বল। এটা বরিশাল বোর্ড 2019-এর একটা কোশ্চেন। দেখো, এই কোশ্চেনটা মনে হতে পারে খুব একটা ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন না, মনে থাকবে, তবে এই ঘাত বল রিলেটেড কিন্তু অনেক এমসিকিউ কিন্তু আমরা বিভিন্ন বোর্ডে কিন্তু আমরা দেখেছি, সুতরাং এটা কিন্তু মনে রাখার একটা বিষয়। আচ্ছা, 2 নম্বর এমসিকিউটা খেয়াল করে দেখো, সবল নিউক্লিয় বলের জন্য কোন কণা দায়ী? এই টাইপের এমসিকিউ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখলেই মনে হয় বুঝতে পারছো। রাজশাহী বোর্ড 22-এ একবার এসেছে, কুমিল্লা বোর্ড 21-এ একবার এসেছে। বলা হয়েছে সবল নিউক্লিয় বলের জন্য কোন কণা দায়ী? সবল নিউক্লিয় বলের জন্য হচ্ছে এই মেসন কণা দায়ী। আমি একটু সবগুলো কণার ব্যাপারটা একটু লিখে দিই, হ্যাঁ। সবল নিউক্লিয় বলের জন্য দায়ী হচ্ছে মেসন কণা। মহাকর্ষর ক্ষেত্রে সেটা হবে হচ্ছে গ্রাভিটন। দুর্বলের ক্ষেত্রে দুর্বল দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে হবে হচ্ছে বিটা কণা। বিটা কণা। ও নিউট্রনের যে নির্গমন ঘটে সেটা একটু লিখে রাখতে পারো যে ও নিউট্রনো এর নির্গমন ঘটে। ঠিক আছে, নির্গমন ঘটে। আরেকটা আছে হচ্ছে তড়িৎ চুম্বক বলের জন্য হবে হচ্ছে ফোটন কণা, হ্যাঁ। তড়িৎ চুম্বক বলের জন্য আমাদের হবে হচ্ছে ফোটন কণা। ঠিক আছে, তাহলে আমরা এই যে চারটা একটু মনে রাখবো। আচ্ছা, পরের এমসিকিউটা দেখো, বলা হয়েছে ইউরোনিয়াম, থোরিয়াম। ইউরোনিয়াম, থোরিয়াম মৌলিক পদার্থের তেজস্ক্রিয় ভাঙন ঘটে কোন বলের কারণে? এটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, এটা কিন্তু আমরা একটু আগেই কিন্তু আলোচনা করলাম যে দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে কোনটা ঘটে বলতো? উদ্ভাবন ঘটে বিটা রশ্মির উদ্ভাবন ঘটে না? এটা আমরা মোটামুটি একটু আগে জানলাম, তাই তো? দেখো, সবসময় মনে রাখবা কি, দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে উদ্ভাবন ঘটে কিন্তু আসলে নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মির নির্গমন ঘটে এটার কারণে। তাই ইউরোনিয়াম, থোরিয়াম বা মৌলিক পদার্থের যে তেজস্ক্রিয় ভাঙন ঘটে এটা কিন্তু আসলে দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রেই হয়, বুঝতে পারছো? দেখো, পরের এমসিকিউটাতে বলা হয়েছে মহাকর্ষ বল কার্যকর হয় কোন কণার বিনিময়ে? দেখো, এই টাইপের এমসিকিউ কিন্তু অনেক এসছে, তাই না? দেখো, এটা এসছে রাজশাহী বোর্ড 15-তে। তো এটা হবে হচ্ছে তোমার কি দেখলাম আমরা একটু আগে কিন্তু দেখলাম, কোনটা বলো? গ্রাভিটন, তাই তো? এটা দেখি, পরেরটাতে বলা হয়েছে নিচের বলগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী? সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল। সবচেয়ে দুর্বল বলটা হচ্ছে মহাকর্ষ বল। সবচেয়ে দুর্বল বল দুর্বল বল তাহলে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল আর দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা, পরেরটা দেখি, পরেরটাতে বলা হয়েছে তড়িৎচুম্বক বল কোন কণার পারস্পরিক বিনিময়ের কার্যকর হয়? একটু আগে আমরা দেখলাম, তাই না? কোনটা হবে বলো? আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এই ফোটন কণাটা, তাই না? একটু আগে আমরা সবগুলো কিন্তু লিখে দিয়েছি, এটা একটু চাইলে নোট করে রাখতে পারো, কারণ এই টাইপের এমসিকিউ দেখতেই পাচ্ছ বিভিন্ন বোর্ডে দিয়েছে, বিভিন্নবার, অনেকবার দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, পরেরটাতে বলা হয়েছে ভরবেগের মাত্রা কোনটি? ভরবেগটাকে আমরা কি বলতে পারবো বলতো? ভর গুণ বেগ, তাই তো? আচ্ছা, তো ভরের জন্য হবে হচ্ছে এম, আর বেগের জন্য হবে হচ্ছে এল টি পার ওয়ান। তাহলে কোনটা হবে দেখো? আমাদের সাতের অ্যান্সারটা হবে হচ্ছে গ নম্বরটা। ঠিক আছে। আচ্ছা, দেখো, পরেরটা বলছে বলের ঘাতের সাথে কোন রাশির সাংখ্যিক মান সমান? আচ্ছা, সাংখ্যিক মান সমান তার মানে আমরা একটা বলি, যে সমান সমান আমরা কি জানি? এফ টি জানি। বলের ঘাত সমান সমান আমরা জানি এফ টি, তাই না? এফ সমান সমান তুমি লিখতেই পারো এম এ। পারো? হ্যাঁ, পারো। আচ্ছা, এম এ ইন্টু টি হচ্ছে, তাহলে আমরা এমটা রাখলাম। এ সমান সমান আমরা কি জানি? ভি মাইনাস ইউ ভাগ টি।
এখানে টি অলরেডি আছে, এই টি আর এইটি কি কাটাকাটি চলে যাবে না, এই টি আর এইটি কাটাকাটি চলে যাবে, তাহলে তোমার থাকছে কি বলো, এম এম ভি মাইনাস এম ইউ। তাহলে কি হচ্ছে বলো, রৈখিক ভরবেগের পরিবর্তন হচ্ছে না এখানে। আচ্ছা, পরে এমসিকিউটা একটু খেয়াল করে দেখি, আমাদের বলা হয়েছে 6 নিউটন ওজনের একটি বস্তু 6 নিউটন বল দ্বারা চিত্র অনুযায়ী টানা হচ্ছে। আচ্ছা, তো দেখো এই চিত্রটা যদি আমরা এখানে আঁকার চেষ্টা করি, এটা মনে করো আমার বস্তুটা, এই বস্তুটার ওজন অবশ্যই নিচের দিকে কাজ করবে ডাব্লু। আচ্ছা, আর এটা কত নিউটন বলে টানা হচ্ছে, 6 নিউটন বলে, তাই না, 6 নিউটন বলে টানা হচ্ছে, এটা হচ্ছে আমাদের 6 নিউটন। তো এটা তো তোমরা মোটামুটি জানো অলরেডি, যার সাথে কোণ উৎপন্ন করে তার সাথে কি উপাংশ বসে, কজ উপাংশ, তাই তো, এটা তো 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে বলো হ্যাঁ, এই বরাবর কি থাকবে বলো, এই বরাবর থাকবে হচ্ছে আমাদের আপত ওজন, যেটা আমরা আর দ্বারা প্রকাশ করব। আর আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে উপাংশ যদি আমরা ভাগ করি তাহলে আমরা জানি এই বরাবর কাজ করবে হচ্ছে 6 sin 60 ডিগ্রি, আর এই বরাবর কাজ করবে যার সাথে কোণ উৎপন্ন করে তার সাথে কি হয়, কজ উপাংশ বসে। তাহলে আমরা এই পাশে বসাতে পারি হচ্ছে 6 cos 60 ডিগ্রি, 6 cos 60 ডিগ্রি। তাহলে দেখো উপরে কি কি কাজ করছে, উপরে কাজ করছে হচ্ছে আর প্লাস 6 cos 60 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি বসাতে পারি, ডাব্লু, নিচের দিকে কাজ করছে। তাহলে আর সমান সমান আমরা কি লিখতে পারি বলো, ডাব্লু, ডাব্লু এর মান কিন্তু দেওয়া আছে 6 নিউটন, তাই না, তাহলে আমরা লিখে ফেলি 6 মাইনাস 6 cos 60 ডিগ্রি। এটা তুমি ক্যালকুলেশন করো, যদি তুমি 6 cos 60 ডিগ্রি ক্যালকুলেশন করো তুমি পাবা হচ্ছে 3 নিউটন, তুমি পাবো হচ্ছে 3 নিউটন। তাহলে এবার তুমি যদি আর সমান সমান 6 - 3 করে দাও তাহলে অবশ্যই এটাও পাবা কি, 3 নিউটন। তোমার অ্যান্সার কোনটা হবে, তোমার অ্যান্সারটা হবে হচ্ছে এই খ নম্বরটা। পরেরটাতে বলা হয়েছে নিচের কোনটি ঘাত বলের মাত্রা নির্দেশ করে। ঘাত বলের মাত্রা কোনটা, ঘাত বলের মাত্রা হচ্ছে এই খ নম্বরটা, mL/t/1। আচ্ছা, পরেরটা দেখি, পরেরটাতে কি বলছে যে 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 40 মিটার/সেকেন্ড বেগে আসছিল, একজন খেলোয়াড় বলটিকে 0.2 সেকেন্ডে থামিয়ে দিল, খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত বল কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তো একটু খেয়াল করে দেখো, আমরা জানি, সূত্র জানি, এফটি সমান সমান আমরা কি লিখতে পারি, এম ভি মাইনাস ইউ, এটা আমরা লিখতে পারি। এফ সমান সমান তাহলে কি লেখা যায় বলো ভাইয়া, এম ভি মাইনাস ইউ ভাগ টি, এটা লেখা যায়, হ্যাঁ এটা কিন্তু লেখা যায়। তাহলে এফ সমান সমান আমরা কি লিখতে পারি, এম এর মান কত দেওয়া আছে 0.25, তাহলে লিখে ফেলি 0.25। ভি এর মান কত বলো, যেহেতু বলছে থামিয়ে দিয়েছে, থামিয়ে দেওয়া মানে কি শেষ বেগটা জিরো হয়ে যাবে না, তাহলে জিরো। আর আদি বেগ কত ছিল, আদি বেগ ছিল হচ্ছে 40, তাহলে লিখে ফেলি 40। আর নিচে হচ্ছে কত সেকেন্ড দিব আমরা, 0.2 সেকেন্ড, 0.2 সেকেন্ড। এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করে তুমি পাবা হচ্ছে -50 নিউটন। আচ্ছা, এর পরেরটা দেখি, পরেরটাতে বলা হয়েছে বলের ঘাতের একক নিম্নের কোন রাশির এককের অনুরূপ। কোন রাশির এককের অনুরূপ বলো তো ভাইয়া, অবশ্যই অবশ্যই ভরবেগ। ভরবেগের একক কি বলো, কেজি মিটার পার সেকেন্ড না। আচ্ছা, পরেরটা দেখি, পরেরটাতে বলা হয়েছে যে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 3বার কিন্তু বোর্ডে এই কোশ্চেনটা আমাদের এসছে। তো একটু খেয়াল করে দেখো, আমি যদি বলি দুইটা বস্তু এ আর বি, এই দুইটা বস্তু, একটা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল যদি আমরা F1 আর F2 ধরে নিই, তাহলে F1টা এবং F2টা আমরা জানি প্রত্যেক বস্তুরই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, সমান এবং বিপরীত। তার মানে এই পাশে যদি আমরা F1 ধরি আর এই পাশে যদি আমরা মনে করো F2 ধরি, তাহলে আমরা একটা কথা বলতে পারবো যে এদের মধ্যবর্তী কোণ কত হবে বলতো, এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হবে না। অর্থাৎ এখানে আমরা বলতেই পারি যে F2 = -F1, তাই তো, F2 = -F1। সেক্ষেত্রে আমাদের কি হবে, সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল কাজ করছে, যেটার মধ্যবর্তী কোণ কিনা হবে হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, পরেরটা একটু দেখি, পরেরটাতে বলা হয়েছে স্থির অবস্থান হতে 100 কেজি ভরের একটি গাড়ি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার দূরত্বে একটি আনত তল বেয়ে নামছে, গাড়িটির বেগ আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো চলো আমরা আনত তলটা একটু এঁকে ফেলি। এটা মনে করো আমাদের আনত তল, আমাদের বলা হয়েছে এটা হচ্ছে 30 ডিগ্রি, কত ডিগ্রি, 30 ডিগ্রি। এই জায়গাটাতে মনে করো আমাদের একটা গাড়ি আছে, ঠিক আছে, এই জায়গাটাতে মনে করো আমাদের একটা গাড়ি আছে। আচ্ছা ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা মনে হয় জানি এই গাড়িটা অবশ্যই নিচের দিকে এমজি বল কাজ করবে, কি কাজ করবে, এমজি। তো এইটা যদি 30 ডিগ্রি কোণ কাজ করে, এইটাও কিন্তু 30 ডিগ্রি হবে, একান্তর কোণ 30 ডিগ্রি, তাই না। আচ্ছা, তো এই বরাবর যার সাথে কোণ উৎপন্ন করে তার সাথে কজ উপাংশ বসে, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে এমজি কস 30 ডিগ্রি। আর যার সাথে করে না তার সাথে সাইন উপাংশ, তাহলে এই বরাবর কি কাজ করবে, এমজি সাইন
30 ডিগ্রি, এটা আমরা বলতে পারি। তাহলে এখন বলো কার্যকর বল এফ সমান সমান তুমি কি লিখবা? এফ সমান সমান তুমি লিখবা হচ্ছে mg, যেহেতু এটা নিচের দিকে নামছে তাহলে আমরা লিখতেই পারি mg sin 30 ডিগ্রি, যার কারণে আসলে যে বলের কারণে নিচের দিকে নেমে আসছে। তাহলে আমাদেরকে বের করতে বলছে গাড়ির বেগ। এখন আমরা তো জানি এফ সমান সমান এম এ, এফ সমান সমান এম এ, আর এখানে লিখলাম আমরা mg sin 30 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি। তো দেখো আমরা এই এম আর এই এম কাটাকাটি করে দিতে পারি। আর এই জায়গাটাতে একটা জিনিস কি খেয়াল করছো, এই জায়গাটাতে কিন্তু আমরা বলছে স্থির অবস্থা থেকে, তাহলে একবারে কিন্তু তুমি ইউ এর মানটা 0 ধরে নিতে পারো। তো তুমি যদি এটা এইভাবে করতে চাও ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2s, এটাও তুমি চাইলে করতে পারবা, অথবা তুমি একবারে ভি স্কোয়ার ভাগ 2s ও কিন্তু করতে পারো। যেহেতু ইউ এর মানটা 0 স্থির অবস্থা থেকে, ইউ এর মানটা কি হবে 0 হবে, আমাদের ভি এর মানটা বের করতে হবে। ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো ভাইয়া, জি সাইন 30 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো এখন আমরা ভি এর মানটা বের করব, ইউ এর মানটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাহলে ভি সমান সমান একবারে কি তুমি লিখতে পারো, একবারে কিন্তু তুমি লিখতেই পারো যে 2s জি সাইন 30 ডিগ্রি, এটা তুমি লিখতে পারো। তো চলো আমরা একটু মানটা বসিয়ে দিই, মানটা যদি আমরা বসিয়ে দিই ভি সমান সমান 2, এস এর মান কত দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে হচ্ছে 20 মিটার। আচ্ছা, জি এর মান আমরা জানি 9.8, আর সাইন 30 ডিগ্রির মান তুমি অবশ্যই বসিয়ে দিতে পারবা, সাইন 30 ডিগ্রির মান কত। তো এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে ভি এর মান কত পাবা জানো, তুমি পাবা হচ্ছে 14, তুমি পাবা হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। তাহলে তোমার অ্যান্সার কোনটা হবে, তোমার অ্যান্সারটা হবে হচ্ছে এই খ নম্বরটা। পরেরটা একটু খেয়াল করে দেখি কি বলা হয়েছে। পরেরটাতে বলা হয়েছে 1500 কেজি ভরের একটি গাড়ি 400 নিউটন ঘর্ষণ বল যুক্ত সোজা রাস্তায় 5 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের গাড়ির ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল আমাদেরকে বের করতে বলছে। তো আমরা মনে হয় জানি এটা হচ্ছে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র সমান সমান আমরা জানি এফ সমান সমান সামেশন এফ সমান সমান আমরা জানি এম এ, তাই না, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। এখন এটা কি তুমি জানো যে ঘর্ষণ বলটা সবসময় গতির বিপরীতে কাজ করে? তাহলে আমরা একটা কথা কি বলতে পারি, এখানে আমাদের যে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে, বিপরীতে যেহেতু, তাহলে আমরা লিখতেই পারি এফ মাইনাস এফ কে, অর্থাৎ প্রযুক্ত বল মাইনাস এফ কে, এফ কে দ্বারা আমরা বোঝাচ্ছি হচ্ছে ঘর্ষণ বল। তুমি চাইলে এটা ছোট হাতেরও দিয়ে প্রকাশ করতে পারো এফ কে, আর কে তে বোঝাচ্ছে হচ্ছে কাইনেটিক ফোর্স, ঠিক আছে, কাইনেটিক যে আমাদের ঘর্ষণ বলটা সেটা, অর্থাৎ গতীয় ঘর্ষণ। ইকুয়াল টু আমরা লিখতে পারি এম এ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো, পরের লাইনে এফ সমান সমান এম এ প্লাস এফ কে, এটা তুমি লিখতেই পারো। তাহলে দেখো এফ সমান সমান তুমি কি লিখতে পারবা, তুমি লিখতে পারবা হচ্ছে এম এ, এম এর মান কত দেওয়া আছে 1500, 1500 এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে হচ্ছে 5, তাহলে বসিয়ে দাও 5। আর যে ঘর্ষণ বল দেওয়া আছে কিন্তু 400 নিউটন, 400 নিউটন। তো চলো এটা আমরা ক্যালকুলেশন করি, এটা আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 7900 নিউটন, 7900 নিউটন। তো দেখো এখানে আমাদের অ্যান্সারটা কিন্তু আসলে কিলো নিউটনে দেওয়া আছে, তার মানে আমাদের অ্যান্সার কোনটা হবে বলো, এটা যদি আমরা 1000 দ্বারা ভাগ করে দিই তাহলে হবে হচ্ছে 7.9, আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে ঘ নম্বরটা। আচ্ছা, পরেরটা দেখি বলা হয়েছে উদ্দীপকের গাড়ি যদি ত্বরণ না যদি কোনো ত্বরণে না চলে অর্থাৎ ধ্রুব বেগে যদি চলে, সেক্ষেত্রে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত যে বল সেটা বানাম টাইমের লেখচিত্রটা কেমন হবে। আচ্ছা, এখানে কিন্তু একটা কথা বলেই দিয়েছে, খেয়াল করে দেখছো, ধ্রুব বেগে চলে, ধ্রুব বেগ কোনটা দেখো তো, এর মধ্যে ধ্রুব বেগ অবশ্যই ক নম্বরটা, এই যে এখানে বেগের এফ এর কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ বলের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে ক নম্বরটা। আচ্ছা, পরেরটা একটু খেয়াল করে দেখি কি বলা হয়েছে। বলা হয়েছে 10 নিউটন বল 2 কেজি ভরের স্থির বস্তুর উপর ক্রিয়া করে, 4 সেকেন্ড পরে বলের ক্রিয়া যদি বন্ধ হয়ে যায়, একটা ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট, বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে যেখানে কিনা ঘর্ষণ আসলে থাকবে না, আমরা ধরে নিয়েছি এখানে ঘর্ষণ নাই, সেক্ষেত্রে বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে বস্তুটি কেমন হবে। এখন একটা কথা বলো তো ভাইয়া, কোনো বস্তু বলের ক্রিয়া সুষম ত্বরণে চলে না, এটা আমরা মনে হয় জানি, কোনো বস্তু বলের ক্রিয়া সুষম ত্বরণে চলে। এখন বলের ক্রিয়ায় যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কি কোনো ত্বরণ থাকবে, সেক্ষেত্রে ত্বরণ বা মন্দন কি থাকবে বলো, ত্বরণ বা মন্দন কিছুই থাকবে না, থাকবে না। কারণটা কি, বলের ক্রিয়াটা বন্ধ হয়ে গেছে, তার মানে আমাদের কোনো ত্বরণ বা মন্দন থাকবে না। ত্বরণ মন্দন যদি নাই থাকে তাহলে অবশ্যই সুষম বেগে চলবে, এটাই স্বাভাবিক। তার মানে আমাদের অ্যান্সারটা কোনটা হবে বলো, সুষম বেগ কোনটা আছে দেখো, আমাদের অ্যান্সারটা হবে খ নম্বরটা, সুষম বেগে চলবে, যেহেতু আসলে ত্বরণ বা মন্দন কাজ করতেছে না। আচ্ছা, পরেরটা একটু খেয়াল করে দেখি। পরেরটাতে বলা হয়েছে উদ্দীপকে প্রথম 4 সেকেন্ডের জন্য নিজের কোন লেখ চিত্রটি সঠিক। একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, প্রথম 4 সেকেন্ড পরে কিন্তু আসলে বল ক্রিয়া করে, তার মানে কি বস্তুটি সমত্বরণে চলবে না। হ্যাঁ,
পরে 4 সেকেন্ড পরে হয়তো বা সমতরণে চলবে না, সুষম বেগে যাবে, কিন্তু প্রথম 4 সেকেন্ড তো সমতরণে চলতো। এখন বলো, প্রথম 4 সেকেন্ড যদি সমতরণেই চলে তাহলে আমাদের লেখচিত্র কোনটা হওয়া উচিত? এই যে ঘ নম্বরটা হওয়া উচিত, প্রথম 4 সেকেন্ডে সমতরণে চলবে, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখি, পরেরটাতে কি বলা হয়েছে? পরেরটাতে বলা হয়েছে যে নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ কোনটা? হ্যাঁ, ঘোড়ার যে গাড়িটা না, এটা নিউটনের তৃতীয় সূত্র, বন্দুকের গুলি ছোড়া এটাও তৃতীয় সূত্র, এবং মহাশূন্যে যে গতিশীল মহাযান এইটাও কিন্তু তৃতীয় সূত্র। তার মানে আমাদের তিনটাই কিন্তু হবে। আচ্ছা, পরেরটা দেখি, পরেরটাতে কি বলা হয়েছে? পরেরটাতে বলা হয়েছে ভরবেগের ভ্রামকের মাত্রা কোনটি সেটা আমাদেরকে বের করতে বলছে। তো ভরবেগের ভ্রামক এল সমান সমান আমরা কি লিখতে পারি বলতো? আর ক্রস পি, এটা লিখতে পারি? হ্যাঁ, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন আর এর পরিবর্তে আমরা লিখতে পারি এল, আর পি এর পরিবর্তে আমরা লিখতে পারি কি বলো? পি এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এম এল টি পার ওয়ান, ঠিক আছে। তাহলে আমরা টোটাল কি হচ্ছে দেখো তো, আমাদের টোটাল হচ্ছে এম এল স্কোয়ার টি পার ওয়ান। তাহলে ভরবেগের ভ্রামকের মাত্রা কোনটা হবে বলো? ভরবেগের ভ্রামকের মাত্রা হবে হচ্ছে, এখানে কোনটা হবে দেখো তো, এখানে হবে হচ্ছে গ নম্বরটা। আচ্ছা, পরেরটাতে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে নিচের কোনটি অসংরক্ষণশীল বল? অসংরক্ষণশীল বল হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে। ঘর্ষণ বলটাকে বলা হয় অসংরক্ষণশীল বল। পরেরটা কি বলা হয়েছে দেখো, পরেরটাতে বলা হয়েছে 5 কেজি ভরের একটি বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি গুলি 1000 মিটার/সেকেন্ড গতিতে ছোড়া হয়, তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা সূত্র জানি, বড় হাতের এম ভি ইকুয়াল টু আমরা জানি মাইনাস ছোট হাতের এম ভি। আচ্ছা, তো এখান থেকে আমাদেরকে বের করতে বলা হয়েছে বন্দুকের পশ্চাৎ বেগ। বন্দুকের পশ্চাৎ বেগ কোনটা? এই ভিটা। তাহলে ভি সমান আমরা কি লিখতে পারি? মাইনাস এম ভি ভাগ বড় হাতের এম। তো মাইনাস এম কত দেওয়া আছে বলো? মাইনাস আমাদের গুলির ভর দেওয়া আছে হচ্ছে 20 গ্রাম। 20 গ্রামকে আমরা কেজিতে করে নিই 0.02, আর ভি দেওয়া আছে হচ্ছে 1000, তো বসাই দিই 1000। আর বড় হাতের এম কত দেওয়া আছে? 5 কেজি। তো এটা ক্যালকুলেশন করে দেখো, এটা ক্যালকুলেশন করে তুমি পাবা হচ্ছে -4 মিটার/সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে, এখানে বলে যাও, এখানে যেহেতু আসলে বলে দেওয়া আছে পশ্চাৎ বেগ, যখন তোমাকে প্রশ্নে বলেই দেওয়া থাকবে পশ্চাৎ বেগ, তখন কিন্তু তোমার আর মাইনাসটা আসলে প্রযোজ্য হবে না অপশনে। অপশনে কি মাইনাস আছে দেখো কোথাও? না, অপশনে নাই মাইনাস। এখন যদি তোমাকে কিন্তু কনফিউজ করার জন্য অপশনে কোনো অপশনে হয়তো বা -4 দিতে পারতো, তুমি কি -4 অ্যান্সার দাগাতে? না, তোমার অ্যান্সারটা হবে হচ্ছে এই ক নম্বরটা, কারণ তোমাকে কিন্তু প্রশ্নে বলেই দেওয়া আছে পশ্চাৎ বেগ কত, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখি, পরেরটাতে কি বলা হয়েছে? সংঘর্ষের ফলে আমাদের দুইটা বস্তু দেওয়া আছে, m1 ভরের বস্তু আর m2 ভরের বস্তু। সংঘর্ষের ফলে বস্তুদ্বয় মিলিত হলে মিলিত বেগ কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা সূত্র জানি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি। এই ভিটাকে আমরা বলি হচ্ছে মিলিত বেগ। তো চলো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কি হয়। ক্যালকুলেশন করে যদি আমরা দেখি, আমাদের m1 দেওয়া আছে হচ্ছে 10, আর u1 দেওয়া আছে হচ্ছে 15, ঠিক আছে, প্লাস m2 দেওয়া আছে কত? m2 দেওয়া আছে হচ্ছে 20। তো দেখো আমরা u2টা কত ধরবো বলতো? u2টা আমরা -5 ধরবো না, কারণটা কি বলতো? কারণটা u1 এর যে ডিরেকশন, u2 এর ডিরেকশন তার বিপরীত দিকে না, এই জন্য আমরা u2 সমান সমান আমরা ধরবো হচ্ছে -5, ঠিক আছে, ইকুয়াল টু 10 প্লাস 20 ইন্টু ভি, ঠিক আছে। এখান থেকে তুমি ভি এর মানটা বের করো, ভি এর মানটা বের করলে তুমি পাবো হচ্ছে 5/3 মিটার/সেকেন্ড। তার মানে তোমার অ্যান্সারটা হবে হচ্ছে এই ক নম্বরটা। আচ্ছা, পরেরটা একটু দেখি, পরেরটাতে কি বলা হয়েছে? 3 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি বুলেট 150 মিটার/সেকেন্ড বেগে বের হয়ে গেল। বুলেটটি বের হওয়ার সময় একটি বল পেছনের দিকে ধাক্কা দিল, ঠিক আছে। এখন বন্দুকের আদি ভরবেগ কত সেটা আমাদেরকে বের করতে বলছে। দেখো তো, বন্দুকটা আদিতে কি ছিল? স্থির ছিল না, তাহলে কি বন্দুকের আদি ভরবেগ কি থাকবে? 0 হয়ে যাবে না বন্দুকের আদি ভরবেগটা? তার মানে আমাদের এখানে অ্যান্সারটা কিন্তু হবে হচ্ছে 0 কেজি মিটার/সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, পরেরটা একটু খেয়াল করে দেখো, পরেরটাতে কি বলা হয়েছে? বন্দুক কত বেগে পেছনে সরে আসবে? তো আমরা সূত্র কি জানি? সূত্র জানি হচ্ছে এম ভি ইকুয়াল টু মাইনাস ছোট হাতের এম ভি। তো আমাদের চাইছে কি? আমাদের চাইছে হচ্ছে বন্দুক, তার মানে আমাদের ভিটা চাইছে বড় হাতের ভি। বড় হাতের ভি সমান সমান আমরা লিখতে পারি মাইনাস এম ভি ভাগ বড় হাতের এম। তো দেখো, আমরা ভি সমান সমান কি লিখতে পারি? মাইনাস এম এর মান কত দেওয়া ছিল? মাইনাস এম এর মান দেওয়া ছিল হচ্ছে 5 গ্রাম। তো গ্রামটাকে চলো আমরা কেজি করে ফেলি, 0.05 কেজি, 0.005 হবে, তাই না? 0.005, আমরা একটু মুছে দিই এটা, আমাদের হবে হচ্ছে 0.005। আর ভিটা কত দেওয়া ছিল? ভিটা দেওয়া ছিল হচ্ছে 150, ভিটা দেওয়া ছিল হচ্ছে 150। তো বসিয়ে দিই এখানে 150,
150। আর যে তোমার হচ্ছে বন্দুকের যে ভরটা, বন্দুকের ভর কত দেওয়া ছিল? 3 কেজি ভরের একটা বন্দুক, তাই না? তাহলে বন্দুকের ভর হচ্ছে 3 কেজি। 3 কেজি। তো চলো এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো বলো? আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে মাইনাস মাইনাস 0.25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখানে কিন্তু বলেই দেওয়াই আছে যে পেছনে সরে আসবে, তার মানে আমরা মাইনাসটাকে কি করব, নেগলেক্ট করবো, তার মানে আমাদের অ্যান্সারটা হবে কোনটা? খ নম্বরটা, 0.25। আচ্ছা পরেরটা দেখি, পরেরটাতে বলা হয়েছে একটি ভারী বস্তুর ভর অপর একটি হালকা বস্তুর ভরের দ্বিগুণ। ওকে, ভালো কথা। একটি ভারী বস্তুর ভর অপর একটি হালকা বস্তুর ভরের দ্বিগুণ। বস্তুটি দুইটির ভরবেগ যদি সমান হয় সেক্ষেত্রে হালকা এবং ভারী বস্তুর যে অনুপাত সেটা আমাদেরকে বের করতে বলছে। তো তুমি একবারে চাইলে লিখে দিতে পারো P1 ইকুয়াল টু P2। তো P1 এর জায়গায় তুমি লিখতেই পারো M1 V1, আর P2 জায়গায় তুমি লিখতে পারো M2 V2। এটা তুমি লিখতে পারো। তোমাকে কি বের করতে বলছে? তোমাকে বের করতে হচ্ছে বেগের অনুপাত। তার মানে তুমি লিখতে পারো না এইভাবে V1 ভাগ V2 ইকুয়াল টু M2 ভাগ M1, এটা লিখতে পারো। এখন M2 টা কত করা হয়েছে? এই M1 এর দ্বিগুণ করা হয়েছে, তার মানে তুমি এখানে লিখতেই পারো 2M1 ভাগ M1। তাহলে দেখো M1 M1 কাটাকাটি চলে গেলে কি হবে? 2:1 হবে। আচ্ছা এরপরেরটাতে বলা হয়েছে ভারী এবং হালকা বস্তুর যে গতিশক্তির অনুপাত সেটা আমাদেরকে বের করতে বলছে। তো ভারী এবং হালকা বস্তুর গতিশক্তি অনুপাতটা যদি আমরা একটু বের করতে চাই, আমরা জানি ই কে সমান সমান কি জানি? পি স্কোয়ার ভাগ 2m জানি, তাই না? তো চলো আমরা একটু লিখি। E1 সমান সমান আমরা লিখি হচ্ছে পি স্কোয়ার ভাগ 2m, আর E2 সমান সমান আমরা লিখতে পারি, আমরা E2 দিই নিচে, পি স্কোয়ার ভাগ এমটা ছোট হাতে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো একটু খেয়াল করে দেখো, এখানে আমরা কি লিখতে পারি? পি স্কোয়ার কাটাকাটি চলে যাবে, দুই দুইও কাটাকাটি চলে যাবে, তাহলে উপরে কি থাকবে? উপরে থাকবে হচ্ছে ছোট হাতের এম, আর নিচে থাকবে হচ্ছে বড় হাতের এম। তাহলে আমরা এটাকে যদি আমরা বলি যে হালকা বস্তু, আর এটা যদি আমরা বলি ভারী বস্তু, তাহলে সেক্ষেত্রে আমরা কি হবে বলো? বড় হাতের এম। তার মানে আমাদের দ্বিগুণ হয়ে যাচ্ছিল। আমরা কিন্তু এখানে লিখেছিলাম আগেই যে তোমার হচ্ছে যে একটি ভারী বস্তুর ভর অপর একটি হালকা বস্তুর ভরের দ্বিগুণ হয়ে যাচ্ছিল। তাহলে আমরা লিখতেই পারি, এটাকে যদি আমরা এম ধরি, তাই বড় হাতের এমটাকে আমরা কি ধরে নিতে পারি? এখন 2m ধরে নিতে পারি। তাহলে চলো আমরা এম যদি কাটাকাটি দিই কি পাবো বলো? 1:2 পাবো। 1:2 পাবো। তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা হবে? আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এই খ নম্বরটা। ঠিক আছে, পরেরটা দেখি। পরেরটাতে বলা হয়েছে 2 গ্রাম ভরের একটি বস্তুকে 10 সেন্টিমিটার একটি সুতার সাহায্যে ঘোরানো হচ্ছে। বস্তুটির জড়তার ভ্রামক আমাদেরকে বের করতে বলছে। তো জড়তার ভ্রামক আমরা কি জানি? আমরা জানি I সমান সমান এম আর স্কোয়ার, তাই না? তো এম এর মান কত দেওয়া আছে? 2 গ্রাম। গ্রামটাকে চলো কেজিতে করে নিই, তাহলে 0.002। আর আর এর মান দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার, সেন্টিমিটারকেও মিটারে করে নিই, 0.1 তার হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 0.00002 কেজি। ঠিক আছে, সরি কেজি বলছি, কেজি মিটার স্কোয়ার, তাই না? তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা হবে? আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এই ক নম্বরটা। আচ্ছা পরেরটা দেখি। পরেরটাতে বলা হচ্ছে বলের ঘাত দ্বারা কি বোঝায়? আচ্ছা বলের ঘাত দ্বারা বোঝায় রৈখিক ভরবেগের পরিবর্তন। কেন বোঝায় রৈখিক বেগের পরিবর্তন? এই সেম এমসিকিউটা কিন্তু আমরা আগেও করছি, এই টাইপের এমসিকিউ। তো চাইলে তোমরা ওখান থেকে ব্যাখ্যাটা দেখে নিতে পারবা। পরেরটা কি বলছে? পরেরটাতে বলছে কোন বস্তুর জড়তার ভ্রামক কিসের উপর নির্ভর করে? অবশ্যই ভর এবং ঘূর্ণন অক্ষের উপর নির্ভর করে। ঠিক আছে, আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে ভর এবং ঘূর্ণন অক্ষের উপর নির্ভর করে হচ্ছে জড়তার ভ্রামক। আচ্ছা পরেরটা একটু খেয়াল করে দেখি কি বলা হয়েছে। চাকতির ভর দেওয়া আছে 10 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 0.5। তাহলে জড়তার ভ্রামক কত? আমরা জানি আই সমান সমান কি জানি আমরা? এম কে স্কোয়ার। তো এম এর মান কত দেওয়া আছে? 10, আর ব্যাসার্ধ চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 0.5। তাহলে বসিয়ে দিই 0.5 তার স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করে পাবা হচ্ছে 2.5 কেজি মিটার স্কোয়ার। আচ্ছা পরেরটা দেখি। পরেরটাতে বলা হয়েছে যে একই ভর এবং ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার চাকতি, আচ্ছা ঠিক আছে, একটি বৃত্তাকার চাকতি ও একটি রিং এর কেন্দ্র দিয়ে অভিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধের অনুপাত আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা দেখো, এটা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, প্রথমে যদি আমরা চাকতির জন্য বের করি, প্রথমে যদি আমরা বৃত্তাকার চাকতির জন্য বের করি, আমরা জানি বৃত্তাকার চাকতির জন্য জড়তার ভ্রামক আই সমান সমান আমরা লিখতে পারি হাফ এম আর স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এইটা সমান সমানই যদি আমরা চক্রগতির ব্যাসার্ধ ধরি এটার ক্ষেত্রে K1, এটা আমরা লিখতে পারি এম কে স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে যদি আমরা টা হিসাব করি, সরি K1 স্কোয়ার, এখান থেকে যদি আমরা K1টা হিসাব করি তাহলে আমরা পাবো হচ্ছে এম এম তো কাটাকাটি চলে যাবে,
এই এম আর এম কাটাকাটি চলে যাবে, দুইটাই একই সেম এম, ঠিক আছে। এম এম যদি কাটাকাটি চলে যায় তাহলে আমরা লিখতেই পারি আর ভাগ √2, এটা আমরা লিখতে পারি। কে ওয়ানটা আমরা বের করলাম। এবার যদি আমরা রিং এর ক্ষেত্রে করি, I2 দ্বারা যদি আমরা রিং দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারবো এম আর স্কোয়ার জড়তার ভ্রামক, এটা সমান সমান আমরা লিখতে পারি কি চক্রগতির ব্যাসার্ধ এম কে টু তার স্কোয়ার, ঠিক আছে, ভালো কথা। তাহলে কে টু সমান সমান আমরা কি লিখতে পারবো বলো, ছোট হাতের আর। আমাদেরকে কি চাইছে, কে ওয়ান আর এই কে টু এর কি অনুপাত চাইছে, তাই তো, ব্যাসার্ধের অনুপাত চাইছে, চক্রগতির ব্যাসার্ধের অনুপাত চাইছে। তাহলে চলো আমরা লিখে ফেলি কে ওয়ান ভাগ কে2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি আর ভাগ √2, আর নিচে লিখতে পারি হচ্ছে ছোট হাতের আর। তাহলে এখানে এখানে করলে আমরা কি পাবো 1 ভাগ √2। তাহলে বলো কে ওয়ান ইস টু কে টু আমরা পাবো হচ্ছে 1 ইস টু √2, ঠিক আছে।